আচ্ছা দেখেন, তাহলে আমি বললাম যে HTML লিস্ট হয় দুই ধরনের। একটা হচ্ছে অর্ডার লিস্ট, আর একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে আমরা দুই ধরনের লিস্ট নিয়ে আমরা প্র্যাকটিস করব। তো ফার্স্টে দেখি হচ্ছে আনঅর্ডার লিস্ট। লিস্ট তৈরি করার জন্য আপনি হচ্ছে, আমি প্রথমে ইউএল দিয়ে লিখি। ইউএল মানে হচ্ছে আনঅর্ডার লিস্ট। ইউএল কি শেষ করলাম। এখন আমরা যখন বাজারে যাই তখন আমরা খাতার মধ্যে লিস্ট করে নিয়ে যাই না? তো এই ধরনের আমরা লিস্ট তৈরি করবো। কারণ আপনি বাজারে গেলেন, বাজার থেকে কি কি আনলেন, এলআই ভিতরে রাখতে হবে লিস্ট আইটেমগুলো। এটা হচ্ছে লিস্ট আইটেম। আর যেমন আপনি আলু কিনলেন, কন্ট্রোল ডি। আপনি ফিশ কিনলেন, আলু মিন্স পটেটো আর কি, আপনি বুঝে নিন। তারপরে ধরুন হচ্ছে আপনি কিনলেন হচ্ছে অয়েল। তারপরে হচ্ছে আপনি কিনলেন অনিয়ন, পেঁয়াজ। তো এটা হচ্ছে একটা লিস্ট, আর এগুলো হচ্ছে লিস্ট আইটেম। তো লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে কিভাবে করতে হবে, প্রথমে ইউএল ট্যাগ দিতে হবে। ইউএল ট্যাগের ভিতরে হচ্ছে আমার লিস্ট যে আইটেমগুলো সেগুলোকে রাখতে হবে, এলআই এর ভিতরে রাখতে হবে একটা একটা করে, ঠিক আছে? এখন যদি আমি এটাকে সেভ করে যদি আমি আমাদের ব্রাউজারে যাই, ব্রাউজার হচ্ছে আমাদের এই যে এটা, তাহলে দেখতে পারবো যে হচ্ছে একটা লিস্ট তৈরি হয়েছে। এবং এগুলাকে বলা হয় আপনার বুলেট পয়েন্ট, যে বুলেট পয়েন্ট দিয়ে লিস্টগুলো তৈরি হয়েছে। তো এটা হচ্ছে ইউএল এর অনেক ধরনের টাইপ থাকে। আমি টাইপগুলো লিখছি, যেমন থাকতে পারে ডিস্ক, তারপরে থাকতে পারে হচ্ছে সার্কেল, তারপরে থাকতে পারে আপনার ডিস্ক থাকতে পারে, সার্কেল থাকতে পারে। আচ্ছা দেখি, আমি নেটে সার্চ দিয়ে আমার মনে পড়তেছে না। আমি এখানে লিখেছি আনঅর্ডার্ড লিস্ট টাইপ, unordered list statement। যে দেখেন আমি এখানে ইউএল এর ভিতরে কি থাকতে পারে আমি দেখাচ্ছি আপনাদের। unordered লিস্ট, এই যে ডিস্ক থাকতে পারে, সার্কেল থাকতে পারে, স্কোয়ার থাকতে পারে, এবং কোনো কিছু নাও থাকতে পারে। তো আপনি কিভাবে হচ্ছে লিস্টের এই জিনিসটা, এটা হচ্ছে ডিস্ক, এটাকে বলা হয় ডিফল্ট ভাবে এই যে পয়েন্টটা থাকে এটাকে বলা হয় ডিস্ক, ডিআইএসসি। ডিফল্ট ভাবে যে পয়েন্টটা থাকে এটা হচ্ছে ডিস্ক। তো আপনি ইচ্ছা করলে এগুলোকে চেঞ্জ করতে পারবেন। তো আপনি কিভাবে চেঞ্জ করবেন, এখানে আপনাকে লিখতে হবে ইউএল এর ভিতরে লিস্ট স্টাইল টাইপ এগুলো হচ্ছে, ধরেন আমি চাই সার্কেল, স্টাইল টাইপ সার্কেল, এটা কেটে দিচ্ছি। এখন যদি আমি সেভ করে যদি ব্রাউজারটাকে রিফ্রেশ করি, আচ্ছা লিস্ট স্টাইল টাইপ কিন্তু সার্কেল করে। আচ্ছা আমি একটু ভুল লিখেছি, এখানে স্টাইল ট্যাগের ভিতরে লিখতে হবে। অথবা আপনি একটা কাজ করতে পারেন, এখানে টাইপ দেন, শুধু টাইপ, তাহলে দেখে কাজ করবে না। শুধু টাইপ দিলাম তাহলে কাজ করবে। আর ওরা যেটা করছে ওইটা সিএসএস এর মাধ্যমে করে, সিএসএস স্টাইল শিটের মাধ্যমে। তো আপনি যদি এখানে সার্কেল দেন, দেখেন এই পয়েন্টগুলো ওই যে সার্কেলের মতো হয়ে গিয়েছে। আর আপনি যদি এখানে সার্কেল না দিয়ে অন্য কিছু দেন, আমরা দেখেছি আর টাইপ হতে পারে, স্কোয়ার হতে পারে। তো আমরা যদি এখানে স্কোয়ার দিই, স্কোয়ার, তাহলে আমরা হচ্ছে দেখতে পাবো এই লিস্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে স্কোয়ার, আর ডিফল্টভাবে যেটা থাকে সেটা হচ্ছে ডিআইএসসি, এটা থাকে ডিফল্টভাবে। সেটা হচ্ছে যে প্রথমটা যেটা দেখেছিলাম গোল টাইপের, আর স্কোয়ার হচ্ছে বর্গাকার। তো এটা ছিল আনঅর্ডার্ড লিস্ট, বুঝতে পেরেছেন? আচ্ছা,
তো এখন আমরা দেখবো হচ্ছে অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টে হচ্ছে সেম একরকমে, শুধু ইউএল এর জায়গা হচ্ছে ও, আর কিছু না। ও ও মানে হচ্ছে অর্ডার, তাহলে এখানে ও। তো ডিফল্ট ভাবে কি থাকে আমরা দেখি, আমরা টাইপটা কি দিচ্ছি, ওএল এর টাইপটা ডিফল্ট ভাবে কি থাকে 1 2 3 4 আকারে থাকবে। ওএল দিয়ে যখন আপনি লিস্ট তৈরি করবেন তখন আপনার আইটেমগুলো হবে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার। তবে আপনি এভাবে ইজি ইয়াটা চেঞ্জ করে নিতে পারবেন। এই 1 2 3 4 না দেখে আপনি অন্য কিছু দেখাতে চান সেটাও করতে পারবেন। যেমন আপনি এখানে দেখেন অর্ডার লিস্টের টাইপ কি থাকে। অর্ডার লিস্টের টাইপ থাকতে পারে 1 থাকতে পারে, যেটা ডিফল্ট ভাবে থাকে। তারপর হচ্ছে এ থাকতে পারে ক্যাপিটাল এ। তখন আমরা আমাদের এ বি সি ডি মানে সবগুলো বড় হাতের করে শুরু হবে। তারপর আবার স্মল এ থাকতে পারে, আবার রোমান আপার কেস রোমান নাম্বার হতে পারে, আবার লোয়ার কেস রোমান নাম্বার হতে পারে। তাহলে আমরা দেখি যে আসলে কি ব্যাপারটা। তাহলে আমরা এখানে দিয়ে দিই টাইপ ই ওয়াই পি টাইপ, কিন্তু হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এ। তো আমরা দেখেছি ফার্স্টে যে গুলো 1 2 3 আকারে শুরু করে। তো এখন শুরু হবে এ থেকে, যতগুলো আইটেম আছে এগুলো এ বি সি ডি আকারে দেখাবে। তো আমরা যদি এখন রিফ্রেশ করি তাহলে দেখবো এ বি সি ডি আকারে দেখাচ্ছে। ঠিক আছে, আবার যদি আমি দিয়ে দিই হচ্ছে স্মল এ, তাহলে দেখাবে হচ্ছে স্মল এ বি সি ডি। আবার যদি আমি দিয়ে দিই হচ্ছে বড় হাতের আই, আই মানে হচ্ছে রোমান, তাহলে এখানে এই যে 1 2 3 4 এভাবে দেখাবে, এটা হচ্ছে বড় হাতের। আর আমি যদি ছোট হাতের দিই তাহলে দেখাবে হচ্ছে ছোট হাতের এই যে 1 5। এটাই ছিল লিস্টের। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এগুলা নিয়ে আমরা হচ্ছে এই যে এই লিস্ট দিয়ে হচ্ছে আমরা মেনু তৈরি করব। আমরা দেখি যে আমাদের কোনো একটা ওয়েবসাইটে মেনু থাকে হোম, এখানে থাকে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সার্ভিসেস, এরকম ধরনের যে মেনুগুলো, এগুলো সাধারণত লিস্ট দিয়ে তৈরি করা হয়। তো আমরা হচ্ছে আর কয়েকটা ক্লাস পরে এগুলো আরও ডিটেলস জানতে পারবো এবং বুঝতে পারবো। ঠিক আছে, এখন শুধু জাস্ট শিখি যে আসলে লিস্ট কীভাবে তৈরি করে। আর ডিজাইনগুলো, ডিজাইনের যে কাজগুলো, এগুলো আরও 2-3টা ক্লাস পরে আমরা ফাইনাল সময় শুরু করবো। ঠিক আছে, বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আমি নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিকটা ছিল আমাদের, দেখি নেক্সট টপিকটা কি, ব্লক কোয়েট বা কি মনে হচ্ছে কোটেশন। তো আমাদের অনেক সময় কোন একটা ব্লক কোয়েট বলতে বোঝায় কোনো কবিদের কোনো কোনো কথা বা কোনো বিশেষ কোনো ব্যক্তি কোনো একটা উদ্ধৃতি দিয়ে গেছে। তো এগুলাকে আমরা কি করি, আমরা পরীক্ষাতেও লিখি যে কবি বলেছেন অমুক, অমুক বলেছেন অমুক, অমুক কিছু লিখি, তখন আমরা কোটেশন দিয়ে লিখি জিনিসগুলা, কত মাছ বরাবর লিখি জিনিসটা। তো এই যে ব্লক ওয়েট, এটা আপনি তৈরি করবেন হচ্ছে যে ট্যাগের মাধ্যমে, সেটা হচ্ছে এই ব্লক ওয়েট ট্যাগের মাধ্যমে। তো আমরা দেখি যে আসলে এটা কীভাবে তৈরি করে। তো এখানে লিখবেন হচ্ছে ব্লক ওয়েট, এটাকে আমরা ক্লোজ করে নিলাম, বিএল। ঠিক আছে, আমি উপরে একটা শিরোনাম দিই যে H1, ট্যাগের মধ্যে লিখে দিলাম যে PM says, তো উনি বলেছেন কি যে কিছু একটা কথা, এই কথাটা আমরা কোথায় লিখবো, এই জায়গার মধ্যে। তো আমরা এখান থেকে কিছু লেখা নিয়ে আসে, আমাদের এই যে আমরা জানি যে লরেন গিবসন দিয়ে হচ্ছে হাবিজাবি কিছু লেখা নিয়ে আসে, জেনারেট করে এখানে। ধরুন এই লেখাগুলো, এই কতগুলো লেখা আমি নিয়ে গেলাম, ধরছি কপি করে এখানে বসে দিই, কি হলো, এবার এখানে বসে দিলাম। এখন যদি আমি কন্ট্রোল এস সেভ করে ব্রাউজারটা যদি রিফ্রেশ করি, তাহলে দেখতে পারবো যে ওই যে আমাদের এই যে এই লেখাগুলা কিন্তু একটা এখানে গ্যাপ দিয়েছে এবং এখানে গ্যাপ দিয়েছে, মানে বোঝা যায় যে ওনার কোনো স্পেসিফিক কথা হচ্ছে এটা। ঠিক আছে, তো ব্লক কোয়েটটা ইউজ করা হয় যদি কোনো বেশি যদি লেখা থাকে, তখন ব্লক কোয়েট ইউজ করা হয়। আর 1 লাইন বা 2 লাইনের ক্ষেত্রে সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র কিউ ইউজ করা হয়। কিউ মানে হচ্ছে কোটেশন ইউজ করা, ডাবল কোটেশন। আপনি দেখি যে কিউ দিলে কি হয়।
কিউ দিলে হবে হচ্ছে ওই যে কোটেশন, এখানে একটা কোটেশন হবে, এখানে একটা কোটেশন হবে, এটা হচ্ছে কিউর কাজ। আর ব্লক কুইট হচ্ছে এটাকে এই পাশে একটা স্পেস দিয়ে এই পাশে একটা স্পেস লেখাটাকে মাঝখানে নিয়ে আসবে, এটা হচ্ছে ব্লক কুইটের কাজ। আশা করি কিউ এবং ব্লক কুইট এই দুইটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে এটা কোনো প্রবলেম হবে আপনাদের? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নতুন টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে আইফ্রেম। এগুলো খুব সহজ জিনিস। তারপর হচ্ছে আপনাদের এই যে রেকর্ডিং তো হচ্ছে না। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন আইফ্রেম। আইফ্রেমটা কি? আইফ্রেমটা হচ্ছে আমরা একটু আগে দেখেছি যে আমরা কোন একটা ভিডিওকে আইফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারি, ইউটিউবের ভিডিওকে। তো আইফ্রেমের ব্যবহার কিন্তু এখানেই শেষ না, আর অনেক ব্যবহার আছে। তো আমরা দেখি আইফ্রেমের কোথায় কি ব্যবহার আছে। সেটা হচ্ছে আমি আবার নোটপ্যাডটা ওপেন করলাম। এখানে এখানে লিখি যে আইফ্রেম, আইফ্রেম দিয়ে শুরু, আইফ্রেম হচ্ছে শেষ। আমরা অনেক সময় দেখি যে আমরা আমাদের একটা ওয়েবসাইটে অন্য একটা ওয়েবসাইটকে দেখা যাচ্ছে, এরকম আমরা অনেক সময় দেখি। একটা ওয়েবসাইটের ভিতরে আরেকটা ওয়েবসাইট, অথবা আপনার ওয়েবসাইটে কোন একটা রেজাল্ট বা আপনাদের ইউনিভার্সিটির রেজাল্ট অথবা আপনাদের এসএসসি রেজাল্ট দেখানোর যে ইয়াটা ওয়েবসাইটটা এখানে দেখাবেন। ধরেন আমি হচ্ছে ওই আমাদের যেটা সবচেয়ে পপুলার ওয়েবসাইট এডুকেশন বোর্ড রেজাল্ট, এটাকে দেখাবো। এডুকেশন আমাদের ওয়েবসাইটে হচ্ছে এডুকেশন বোর্ড রেজাল্টস এর যে ওয়েবসাইটে, এটা দেখাবো। আমাদের ওয়েবসাইটে ঢুকি মানুষ রেজাল্ট দেখতে পারবে। তাহলে আমি কি করব, ওই ওয়েবসাইটটাকে আমাদের ওয়েবসাইটে দিয়ে দিব। কিভাবে দিব দেখেন, এই যে এখানে যে লিংকটা আছে, লিংকটা কপি করতে হবে। আপনি যে ওয়েবসাইটে দেখাতে চান তবে ওই ওয়েবসাইটে দেখাতে কপি করতে হবে। তবে একটা কথা কি, সব ওয়েবসাইটে কিন্তু আপনি দেখাতে পারবেন না। যেগুলো সিকিউরড ওয়েবসাইট সেগুলাকে শুধু সেগুলাকে দেখানো যাবে না, আর যেগুলো নট সিকিউর, দেখেন এখানে লেখা আছে নট সিকিউর, এগুলোকে দেখাতে পারবেন। ঠিক আছে, কারণ সিকিউরিটি প্রাইভেসি কিছু ব্যাপার আছে। তাহলে আমি এই লিংকটাকে কপি করব, এই লিংকটাকে কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করে এই যে আমাদের নোটপ্যাডে যাচ্ছি, এখানে আইপিএম এর যে এখানে সোর্স এস আছে সোর্স, তারপর হচ্ছে এখানে কন্ট্রোল ভি দিবেন। ঠিক আছে, তাহলে আইপিএম, তারপর হচ্ছে এই যে সোর্স, তাহলে দেখে আমাদের এখানে শো করে কিনা। এটা হচ্ছে আমাদের, তাহলে দেখেন যে এখানে কিন্তু আমার এই ওয়েবসাইটে কিন্তু চলে আসছে। তার মানে ছোট বড় করবেন কিভাবে? ছোট বড় করার জন্য হচ্ছে এখানে আমরা উইথ দিয়ে দিই, উইথ WIDTH, উইথ হচ্ছে ধরেন 500 দিয়ে দিলাম। আর হাইট হচ্ছে ধরেন, যেগুলো আমরা ভিডিওতে আমরা উইথ হাইট দিয়েছি ঠিক পারবে। আর এই কাজগুলো আমরা ডিজাইনের মাধ্যমে করব, সবচেয়ে বেটার হবে ডিজাইনের মাধ্যমে করার, যখন আমরা স্টাইল শিট ইউজ করবো তখন। ঠিক আছে, দেখেন এই যে ওয়েবসাইটটা এভাবে হচ্ছে। আপনি যদি চান না পুরোটা দেখা যায় না, তাহলে উইথটা একটু বাড়ান, 700 দিয়ে দেন। ঠিক আছে, দেখেন এই যে আপনার এটা হচ্ছে আপনার ওয়েবসাইট। তো আপনার ওয়েবসাইটে ঢুকে কিন্তু মানুষ এই যে রেজাল্ট দেখতে পারবে। ঠিক আছে, ওখানে যাইতে হবে না। তো এভাবে আপনি আইফ্রেমের মাধ্যমে কোনো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন, কোনো একটা ওয়েবসাইটকে আপনার ওয়েবসাইটে শো করাতে পারবেন। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তো আইফ্রেমের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইটকে শো করানো যায়, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা অনেক সময় দেখি যে আমাদের কোনো একটা ওয়েবসাইটে গুগল ম্যাপ থাকে, গুগল ম্যাপের মাধ্যমে দেখানো হয় যে এটার লোকেশনটা কোথায় এক্স্যাক্টলি। তো আমাদের ওয়েবসাইটে কিভাবে গুগল ম্যাপটা ইউজ করবো সেটা এখন আমি দেখাচ্ছি। তো আপনারা হচ্ছে গুগলে সার্চ দিবেন যে গুগল ম্যাপ লিখে সার্চ দিবেন। ঠিক আছে, সার্চ দেওয়ার পরে এখানে এই যে লিঙ্কটা আসবে ওটাতে যাবেন। এখন আপনি কোন লোকেশনটা দেখাতে চান সেখানটা এখানে সার্চ দিবেন, গুগল ম্যাপে খুঁজুন, এখানে লিখবেন। ধরেন আপনি টাঙ্গাইল শহরটাকে দেখাতে চান, টাঙ্গাইল লিখে আপনার এক্স্যাক্টলি যে লোকেশনটা দেখাতে চান ওইটা লিখবেন এখানে। ঠিক আছে, টাঙ্গাইল সদর উপজেলা লিখুন। আচ্ছা, তো এটা দেওয়ার পরে হচ্ছে এখানে টাঙ্গাইলের যত কিছু আছে সব কিন্তু এখানে যে টাঙ্গাইল শহরটা কিন্তু দেখাচ্ছে। এই এরিয়াটা হচ্ছে টাঙ্গাইলের। তো আমরা চাই যে আমাদের এই লোকেশনটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে দেখার। তাহলে আমরা কি করব, এখানে যে শেয়ার করুন, এখানে একটা অপশন আছে শেয়ার করুন, এখানে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন ম্যাপটি এমবেড করুন। আমি ইংলিশ দিচ্ছি, ইংলিশটা কোথায়?
আচ্ছা, আপনাদের হয়তো ইংলিশ বাংলাকে চেঞ্জ করে নেবেন, কোনো সমস্যা নেই, বোঝা যায়। তো এখানে ম্যাপটি এমবেড করুন। এখানে আপনি এই যে কোডটা দেখতে পান, HTML কপি করুন। এই কোডটাকে কপি করবেন জাস্ট, আর কিছু না। এখানে কপি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করে আপনাদের যে ওয়েবসাইট, আমি এটা আগে থেকে কেটে দিচ্ছি, এখানে জাস্ট পেস্ট করে দিবেন। আর আপনি এখানে যে উইথ হাইট এগুলো আপনি এখান থেকে কমাতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু আইফ্রেমের মাধ্যমেই করেছে ওরা, আইফ্রেম দিয়ে করেছে। তো আমরা এখন এটাকে রিফ্রেশ করি। ব্রাউজারটা আগে হচ্ছে আমাদের ব্রাউজার। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি তাহলে দেখতে পারবো যে এই যে গুগল ম্যাপের যে লোকেশনটা আমরা নিয়ে আসছিলাম, এই লোকেশনটা কিন্তু গুগল দেখাচ্ছে এখানে, ঠিক আছে। বুঝতে পেরেছি? জি স্যার। তাহলে একটা গুগল ম্যাপকে কিভাবে ইউজ করতে পারবো আমরা আমরা কি পারবো গুগল ম্যাপ ইউজ করতে? জি স্যার, করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের, আমি কিন্তু একটু ছোট ছোট জিনিস, এগুলো কিন্তু বেশি কঠিন না, ঠিক আছে, একদম সিম্পল জিনিস। তো আজকে যে টপিকটা যদি শেষ করতে পারি তাহলে আপনাদের কালকে থেকে নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা ডিজাইনে চলে যেতে পারবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো ছিল HTML এর বেসিক, আর কিছু আর তেমন কিছু শিখতে হবে না HTML এর। তারপর আমরা নেক্সট ইয়ারে চলে যেতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে কমেন্ট। কমেন্ট জিনিসটা কি? কমেন্ট হচ্ছে, ধরেন আপনি এই কাজটা কেন করেছেন, আপনি কমেন্ট আউট করে রাখলেন যে আমি এই কোডটা এই জন্য লিখেছিলাম, যাতে যদি কেউ কোডটা পরবর্তীতে মডিফাই করতে যায়, এডিট করতে যায়, যাতে সে সহজে করতে পারে, আপনার কোড দেখে বুঝতে পারে, সেজন্য আপনি কমেন্ট করে রাখলেন, ঠিক আছে। কমেন্ট করে রাখলে কি হবে? কমেন্ট করে রাখলে হচ্ছে আপনার কমেন্ট করে রাখলে আপনার আপনি যদি ব্রাউজারে দেখান, আপনার কমেন্টের কোনো কিছু ইফেক্ট হবে না, মানে কমেন্টে যা লিখবেন ব্রাউজারে তা শো করবে না, ঠিক আছে। শুধু এটা আপনার পরবর্তীতে বোঝার জন্য বা অন্য কেউ যাতে সহজে বুঝতে পারে সহজে, সেই জন্য আপনি কমেন্ট করবেন। তো আমি কমেন্ট করার কিন্তু অনেক সুবিধা আছে, একজন যারা ভালো ডেভেলপার তারা সাধারণত কমেন্ট করে রাখে। তো আমিও চাই আপনারা কমেন্ট করে করবেন। যে এখানে লিখবেন হচ্ছে কেন আপনি এই কাজটা করেছেন। ধরুন আমি এখানে কেন কাজটা করেছি, এটা হচ্ছে গুগল ম্যাপ, এখান থেকে স্টার্ট হয়েছে, স্টার্টস এখান থেকে স্টার্ট হয়েছে, আর এখানে গিয়ে কি হচ্ছে, এটা কপি করলাম, কপি করার পরে এখানে ক্লোজ করে দিলাম, তাহলে এখানে লিখে দিলাম এন্ডস। তাহলে আমি বুঝতে পারবো এটা হচ্ছে এই অংশটা হচ্ছে একটা গুগল ম্যাপের জন্য। তারপর যখন আমি আরেকটা কিছু লিখবো তখন আবার লিখবো যে কি লিখতে পারি, যে হেডার স্টার্ট, ফুটার স্টার্ট, কন্টেনার স্টার্ট, ভিডিও আপলোডার স্টার্টস, এন্ডস, মানে প্রত্যেকটাকে আলাদা আলাদা আমি কমেন্ট করে রাখলাম, যাতে আমি সহজে বুঝতে পারি যে এই কাজটা আমি কেন করেছি। তো কমেন্ট করার জন্য সহজ সিস্টেম হচ্ছে এভাবে, ঠিক আছে। আপনি এভাবে কমেন্ট করতে পারেন। HTML সাধারণত এভাবে কমেন্ট করতে হয়, এক একটা ল্যাঙ্গুয়েজে একই রকম, তো HTML এভাবে কমেন্ট করতে হয়। তো আশা করি আপনারা কমেন্ট করে কোড করবেন, যাতে আপনার কোডটা সহজে সবাই বুঝতে পারে, ঠিক আছে। ধরুন আপনি অনেক বড় কোড লিখে হারিয়ে গেলেন, তখন আপনার কোডটা তো মানুষের ব্যবহার করতে পারবে না, আপনি যদি ঠিকঠাক মতো না বুঝেই লেখেন, যাতে সহজে সবাই বুঝতে পারে, এই জন্য আপনি কমেন্ট করবেন, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি আমরা কমেন্ট তো বুঝলাম, কমেন্ট তো বুঝছি, তাই না? আচ্ছা, এখন দেখি হচ্ছে ডিপ, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস। আমি আগে বলে রাখি, মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে ডিপ। HTML এর মধ্যে আপনি এতক্ষণ ধরে যা যা করছেন তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট ডিপ, ঠিক আছে। তো এটা আমি চাই আপনারা খুব মনোযোগ সহকারে এই ক্লাসটা করেন এবং এই ডিপের কাজটা বুঝেন। তো আমি ডিপে যাচ্ছি। ডিপ জিনিসটা কি? আচ্ছা, ডিপ জিনিসটা হচ্ছে যে এরকম যে আপনার কাছে ধরেন এই বিশাল একটা জায়গা আছে, এটা হচ্ছে ব্রাউজার। তো ডিপ কি করে? ডিপ মানে হচ্ছে ডিভাইড করে রাখে, ভাগ করে রাখে, যে এই পোর্শনটা মনে করেন যে এই জায়গাটা হচ্ছে একজনের, এই জায়গাটা হচ্ছে একজনের, এই জায়গাটা হচ্ছে একজনের, এই জায়গাটা হচ্ছে একজনের। তো আপনি কি করবেন, ডিপের মাধ্যমে জায়গা কিনতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইটে বা ওয়েব ব্রাউজারে জায়গাটা নির্দিষ্ট করে দিতে পারবেন, যে এই জায়গাটা হচ্ছে হেডারের জন্য, এই জায়গাটা হচ্ছে ফুটারের জন্য, এই জায়গাটা হচ্ছে কন্টেনারের জন্য, ঠিক আছে, এই জায়গাটা হচ্ছে স্লাইডারের জন্য। তো আপনি যদি ডিপ করে কোড লেখেন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। নির্দিষ্ট করে দিলেন যে এই জায়গাটা হচ্ছে আমি এই জায়গাটার মধ্যে মেনু রাখবো, তাহলে এটা একটা মেনুর জন্য ডিপ। এই জায়গাটা হচ্ছে স্লাইডারের জন্য,
এটা মেনুর জন্য স্লাইডের জন্য ডিপ রাখবো, মানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিপ ব্যবহার করব, জায়গা নির্দিষ্ট করে দিব, তাহলে আমার এটা বুঝতে বা ধরতে সুবিধা হবে যে কার জন্য কাকে নিয়ে কাজ করেছি, এবং এটা কোড করতে সবচেয়ে সুবিধাজনক। ঠিক আছে, তো আপনি ডিপ ট্যাগ ইউজ করবেন কিভাবে আমি দেখাই। ধরেন আপনি আপনার ওয়েবসাইটে ডিপ লিখলেন, ডিপ, এই ডিপ নিয়ে আরো ক্লাস আছে, আজকে শুধুমাত্র হচ্ছে ডিপের ডিপ যদি দেন তাহলে দেখেন ডিপ দিলে কি হবে, জায়গা কিন্তু সে নিবে না। তো ডিপের কি দিতে হবে, এই জায়গাটা আপনি নিলেন, এই জায়গাটা তো কিনতে হবে তাই না, কিনলেন, কেনার পরে কি করতে হয়, দলিল করতে হয় না, কেনার পরে কিন্তু দলিল করতে হয়। একটা জায়গা কিনলেন, কেনার পরে তো অবশ্যই দলিল করতে হবে। তো আপনি দলিল করবেন দুইটা জিনিস দিয়া, মানে আপনি যখন দলিল করবেন দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে ক্লাস আর একটা হচ্ছে আইডি। মানে একটা জায়গা কেনার পরে আপনাকে কি করতে হবে, দলিল করতে হবে। তো দলিল করতে হয় কয়টা জিনিস দিয়া, দুইটা জিনিস, হয় ক্লাস এবং আইডি। তো আমরা সচরাচর ক্লাস ব্যবহার করব, আইডিটা কম ব্যবহার করব। ক্লাস আর আইডির মধ্যে একটা পার্থক্য আছে, এগুলো আমরা যখন আমরা সিএসএস করব তখন বুঝতে পারবো যে আসলে পার্থক্যটা কি। তো ক্লাস আর আইডি যখন দিবেন তখনই কিন্তু আপনার জায়গাটা সে পাবে না, বলবে না যে এটা এই ডিবির জন্য জায়গা। তো আপনি কি করতে হবে, এই যে জায়গাটার একটা উইথ হাইট দিতে হবে, কারণ জায়গা কেনার পরে জায়গাটার দৈর্ঘ্য কতটুকু, প্রস্থ কতটুকু, এটা তো অবশ্যই থাকে তাই না। তো এই জায়গাটা দৈর্ঘ্য প্রস্থ আমরা কি এখানে নির্দিষ্ট করছি, নির্দিষ্ট করেছি, নির্দিষ্ট কিন্তু করি নাই। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, জায়গাটা নির্দিষ্ট করে দিতে হবে এবং জায়গাটার একটা কালার করতে হবে, কারণ জায়গাটা কিন্তু একটা হোয়াইট কালার হয়ে আছে, তো জায়গাটা একটা কালার দিতে হবে। তো আমি আজকে এই ডিভিয়ার এই কালার টালার এগুলো তো এই টপিক্সের কাজ না, তো শুধু জাস্ট দেখাইলাম যে ডিপ দিয়ে আসলে কি করে জায়গা নির্দিষ্ট করে, আর ডিপকে কি করতে হয়, ক্লাস বা আইডি দিয়ে ধরতে হয়। ঠিক আছে, তো তারপরে কি করতে হয়, ডিপের একটা নির্দিষ্ট উইথ হাইট দিতে হয়। আর ডিপের যদি কালার না দেন তাহলে কিন্তু এটা বোঝা যাবে না, অথবা কালার দিতে হবে অথবা বর্ডার দিতে হবে, তাহলে বোঝা যাবে। খেতার আইল থাকে না, তো আপনি যদি জায়গার আইল না দেন আপনি বুঝবেন কেমনি আপনার জায়গাটা কতটুকু। এই যে কাজগুলো আমরা করবো হচ্ছে সিএসএস এর মাধ্যমে, যেহেতু আজকে ক্লাসের টপিকস এটা নাই, তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা ওইটা দেখবো। ঠিক আছে, শুধুমাত্র বুঝে থাকেন যে ডিপ দিয়ে কি করে, ডিপ দিয়ে হচ্ছে একটা জায়গা কেনা বেচা করে, ডিপ দিয়ে জায়গা কিনে, আর জায়গা কেনার পরে কি করতে হয়, দলিল করতে হয়। দলিল করতে হয় কিভাবে, ক্লাস অথবা আইডি দিয়ে। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে যাচ্ছি। আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত অনেক আলোচনা আছে, ঠিক আছে, এগুলা নিয়ে শেষ নেই এগুলা। এবার দেখেন HTML এন্টিটিস কি। HTML এন্টিটিস হচ্ছে আমাদের অনেক সময় দেখা যায় আমাদের এখানে কপিরাইট সিম্বল আনতে হয়, তারপরে এন্ড সিম্বল আনতে হয়। তো কি কি সিম্বল আছে আমরা একটু দেখি, যে HTML এন্টিটি এখানে পাবেন। এই যে W3 স্কুলস, এইটাতে আপনি রেফারেন্স হিসেবে রাখতে পারেন, এটার মধ্যে অনেক প্র্যাকটিসের করতে পারবেন। আচ্ছা বলুন, আচ্ছা দেখেন এখানে কি কি এন্টিটি আছে। ধরুন আপনি আপনার ওয়েবসাইটে হচ্ছে লেস দেন চিহ্ন দিবেন, তখন আপনি দিবেন এন্ড এলটি, গ্রেটার দেন চিহ্ন দিয়ে ব্যবহার করবেন তখন এন্ড জিটি, সেমিকোলন অবশ্যই। প্রথমে এন্ড চিহ্ন ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে এটার এন্টিটি নেমটা, তারপর হচ্ছে সেমিকোলন, অথবা আপনি যে এন্টিটি নাম্বার ইউজ করে করতে পারবেন। আচ্ছা আমি দেখাচ্ছি একটা, ধরেন আপনি এখানে আমরা অনেক সময় দেখি যে কপিরাইট করে একটা সি চিহ্ন আসে, আপনি দেখছেন কখনো, কপিরাইট সি অল রাইটস রিজার্ভড বাই অমুক কোম্পানির নাম লেখা থাকে। তো এই জিনিসটা কিভাবে করবেন, তো এখানে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এন্ড লিখবেন, প্রথমে এন্ড, তারপর হচ্ছে সেমিকোলন, তারপর হচ্ছে এন্টিটির নেম, HTML এন্টিটির নাম। তো এখানে আমরা যদি কপিরাইট ব্যবহার করব তাহলে কপি, তাহলে দেখি যে কি হয়। আমরা যদি এখানে এটাকে রান করি, রিফ্রেশ করলে দেখেন এই যে এখানে কপিরাইট, এটা হচ্ছে কপিরাইটের সিম্বল চলে আসছে। তাহলে এন্ড কপি সেমিকোলন, এটা হচ্ছে কপিরাইটের সেমিকোলন। তারপর আরো কিছু প্র্যাকটিস করি, আমরা যদি দেখি এন্ড, প্রথমে এন্ড চিহ্ন, তারপর হচ্ছে ধরেন আমি লেস দেন ইউজ করবো, তাহলে এলটি সেমিকোলন, তাহলে দেখি এবার লেস দেন চিহ্ন আসে কিনা, যে লেস দেন চিহ্ন চলে আসছে। তারপরে যদি গ্রেটার দেন ইউজ করি তাহলে আমরা দিব হচ্ছে জিটি, জিটি, এই জিটি। তারপরে আরো কিছু আছে, আমরা দেখি আরো HTML কোথায় জানি প্রথম পেজটা, কোন
পেজটা এইটা এখানে হচ্ছে এম্পারসেন্ট ইউজ করব কি হবে এমপি তারপর আবার কোটেশন দিতে পারি এভাবে আবার হচ্ছে সিঙ্গেল কোটেশন দিতে পারি এন্ড এ পোস্ট সেমিকোলন সেন্ট দিতে পারবে এন্ড সেন্ট ঠিক আছে এগুলা মানির কারেন্সি আর কি পাউন্ড দিতে পারি হচ্ছে এন্ড পাউন্ড আবার ইয়েন দিতে পারি এন্ড ইয়েন এন্ড ইউরো এন্ড কপি এন্ড আরইজি ঠিক আছে এভাবে আমরা কি করতে পারি অনেক দিতে পারি অথবা আমরা এভাবে ইউজ করতে পারি এটা যে কথা এটা একই কথা আর এটা হচ্ছে কোন একটা স্পেস দেয় এন্ড বি এস পি সেমিকোলন এটা দিয়ে হচ্ছে মানে লেখার মাঝখানে স্পেস দেওয়া আছে ঠিক আছে আপনারা যখন স্পেস দেন না তো এই লেখাটা এই কোডটা লিখলেও স্পেস হবে ঠিক আছে তাহলে কার কোনো কোশ্চেন আছে না স্যার এটা কিন্তু সবগুলো কিন্তু ছোট হাতের বড় হাতের লেখা কিন্তু কাজ করবে না কারণ এগুলো হচ্ছে কেস সেনসিটিভ মিন্স হচ্ছে আপনাকে যেভাবে নির্দিষ্ট করে দিয়েছে ঠিক সেভাবে লিখতে হবে এখানে বড় ছোট যদি আপনি বিষয় লেখেন তাহলে কিন্তু কাজ করবে না কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এটা বিস্তারিত আরো আলোচনা আছে সামনে তাহলে আমরা সামনে যাই আমাদের নেক্সট টপিকে কি আছে দেখি ব্লক এন্ড ইনলাইন এলিমেন্ট আচ্ছা ব্লক লেভেল এলিমেন্ট আর হচ্ছে ইনলাইন লেভেল এলিমেন্ট কি দুই ধরনের এলিমেন্ট আছে আপনারা অলরেডি দেখেছেন যে আমরা যদি একটু খেয়াল করি আমরা আমাদের কোডে একটু লিখি যে ধরেন আমি লিখলাম h1 টেক্সট ক্লোজ এখানে লিখে হচ্ছে ওয়েব ডিজাইন যদি আমরা লিখি তাহলে দেখা যাবে যে এখানে করি ছোট করি আচ্ছা এখন যদি আমি আরেকটা h1 নেই বা h2 নেই তাহলে দেখেন এই যে এটা হচ্ছিল h1 এটাও h1 সে কিন্তু তার এখানে কিন্তু অসংখ্য জায়গা আছে তারপরে কিন্তু সে তাকে জায়গা দেয় না ঠিক আছে তো যেসব এলিমেন্ট এরকম বিহেভ করে যে তার কাছে জায়গা থাকা সত্ত্বেও যদি সে অন্য কাউকে জায়গা না দেয় তাহলে সেগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট ঠিক আছে যেসব এলিমেন্ট এরকম বিহেভ করবে যেগুলোর পাশে জায়গা থাকা সত্ত্বেও নিচে নামাই দিবে আর কি হ্যাঁ নিচে নামাই দিবে সেই দেখেন এখানে গ্যাপ দিচ্ছে এখানেও গ্যাপ দিয়েছে মানে সে উপরে নিচেও গ্যাপ দিয়েছে দেখেন উপরে একটু গ্যাপ দিয়েছে নিচে একটু গ্যাপ দিয়েছে আবার এখানে একটু গ্যাপ দিয়েছে জায়গা থাকা সত্ত্বেও সে যদি যে কাউকে জায়গা না দেয় তাহলে সে হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট আর যেগুলা জায়গা দিবে সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট ঠিক আছে যেগুলা জায়গা দিবে সেগুলো হচ্ছে ইনলাইন এলিমেন্ট তাহলে কোনগুলা জায়গা দেয় ইমেজ জায়গা দেয় দেখবেন যে লেখার সাথে যদি আপনি ইমেজ রাখেন ধরেন আপনি ইমেজ কিন্তু দুইটা ইমেজ কিন্তু পাশাপাশি লেখা যায় দেখছেন দুইটা ইমেজকে পাশাপাশি আপনি আনতে পারবেন এটা হচ্ছে ইনলাইন তো এরকম আরো কিছু ট্যাগ আছে যেমন হচ্ছে স্প্যান আমি যদি এখানে h1 না লিখে যদি স্প্যান দেই স্প্যান ট্যাগ ইউজ করি এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম তাহলে এখন দেখেন ঘটনাটা কি হয় এখন কিন্তু সে দেখেন এই যে জায়গা কিন্তু ছেড়ে দিয়েছে এবং জায়গা দিয়েছে সে তাহলে স্প্যান কোন ধরনের এলিমেন্ট বলেন তো ব্লক না ইনলাইন ব্লক হচ্ছে স্প্যান হচ্ছে ইনলাইন এই দেখেন ব্লক লেভেল এলিমেন্টস কোনগুলা ডিপ হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট আর কিছু ব্লক লেভেল এলিমেন্ট আছে যেমন অ্যাড্রেস ডিএল h1 থেকে h6 ওএল ভিডিও আর্টিকেল ডিটি হেডার পি এইচআর প্রি ট্যাগ হ্যাঁ এগুলা আপনি এখান থেকে দেখবেন কোনগুলা ব্লক লেভেল এলিমেন্ট আবার ইনলাইন এলিমেন্ট কোনগুলা এখানে লেখা আছে যে আমি দেখেছি স্প্যান এই যে দেখেন স্প্যান স্ট্রং কিউ ইমেজ এই যে ইমেজ বিগ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার হচ্ছে ইনলাইন এলিমেন্ট তো এগুলো আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন তখন নিজেই বুঝতে পারবেন যে আসলে কোনটার বিহেভিয়ার কিরকম তো এখান থেকে আপনি রেফারেন্স হিসেবে এগুলো দেখবেন যে কোনটার কোন কাজ এগুলো এখান থেকে আপনি প্র্যাকটিস করতে পারবেন যে এখানে ট্রাই ইট ইউজার এখানে গেলে আপনি এখানে কোড করার অপশন থাকবে আপনি এখানে কোড করে আপনি দেখতে পারবেন যেমন এখানে দেখেন আপনি কোড করবেন কোড করে এটা আউটপুটটা এখানে দেখতে পারবেন আপনার কোনো এডিটর ইউজ করতে হইতেছে না ঠিক আছে এটা একটা ভালো একটা সাইট শেখার জন্য নেটের সমস্যা করতেছে নাকি দেখা যায় দেখা যায় তো স্যার কি দেখা যাচ্ছে হয়তো কেউ হয়তো নেটে প্রবলেম হচ্ছে বললো
আচ্ছা দেখেন, তাহলে আমি কি বললাম যে আপনারা রেফারেন্স হিসেবে হচ্ছে এই সাইটটাকে ভিজিট করবেন, ভিজিট করে দেখবেন যে ব্লগ আর ইনলাইন আসলে কি জিনিস, এগুলো আপনি আরো বিস্তারিত জানতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আমি জাস্ট একটা কথা বলবো যে ব্লগ হচ্ছে যে সে জায়গা দেয় না, জায়গা সে যতটুকু জায়গা, তার যতটুকু জায়গা সেটা তো রাখি, পাশের জায়গাটা সে নিয়ে নেয়। আর ইয়া হচ্ছে আপনার ইনলাইন হচ্ছে গিয়ে সেই জায়গার তার পাশে জায়গা থাকলে সে অন্য কাউকে জায়গা দেয়, একজন জায়গা দেয় একজন জায়গা দেয় না, সেটা হচ্ছে আসল কথা। আচ্ছা, এবার আমরা যাচ্ছি অন্য একটা টপিকসে। তারপরে যে হচ্ছে আর তো তেমন কিছু নাই। এবার হচ্ছে রিভিউ এসটিএমএল, মানে আমরা যে যে ট্যাগগুলো শিখেছিলাম এই পর্যন্ত সবগুলো একটা মানে সারমর্ম আর কি, যেটা বলা যায়। তো আমরা প্রথম থেকে আবার যদি রিভিউ করি, প্রথম থেকে একদম ফার্স্ট ক্লাস থেকে আমরা কি শিখেছিলাম একটু দেখি। আচ্ছা, ফার্স্ট ক্লাসে আমরা হচ্ছে দেখেন, আপনারা যারা ক্লাস করেন নাই তাদের জন্য কিন্তু এই ক্লাসটা আমি মনে করি খুব ইম্পর্টেন্ট। কারণ আজকে হচ্ছে আপনাদের এইচটিএমএল এর শেষ, আছে 3টা ক্লাস না, 3টা ক্লাসে আমি এইচটিএমএল শেষ করে দিলাম। তারপর হচ্ছে সিএসএস শুরু করব, তারপর আপনাদের আরো অনেক কিছু আছে। কিন্তু আপনাদের কিন্তু এই যে কোর্স কিন্তু অনেক বিশাল, মাথায় রাখবেন। কোর্স কিন্তু এটা আপনাদের এই আপনারা এখানে ক্লাস করার পরেও 50টা ক্লাস করার পরেও আপনাদের আরো অনেক কিছু শেখার আছে। আপনাদের কিন্তু কোর্স শেষ হয় নাই, মাথায় রাখবেন। বাট আমরা আপনাকে একটা পথ দেখা দিতে পারবো যে আপনি এই পথে গেলে এটা হতে পারবেন, আপনি ওই পথে গেলে এটা হতে পারবেন। বাট আপনাকে পথটা দেখা দিতে পারবো আমরা। আপনি যে জগতে পাড়া দিয়েছেন সেই জগৎটা কিন্তু বিশাল, কারণ নতুন নতুন টেকনোলজি আসবে, নতুন নতুন কিছু আবিষ্কার হবে, আপনাকে এগুলো আবার জানতে হবে। বাট আপনি এই যে শিখার পরে আপনি নিজে নিজে ফ্রিল্যান্সিং এর যে পথটা ধরতে পারবেন, যে আসলে আমার এই কাজটা যদি আমি ভালোভাবে শিখতে পারি তাহলে আমি খুব তাড়াতাড়ি নিজের কেরিয়ার ডেভেলপ করতে পারবো। আপনি 50টা ক্লাস শেখার পরে আপনি ফ্রিল্যান্সিং কাজ পাবেন, এটা আমি আশাবাদী। বাট আপনাকে আরো অ্যাডভান্স কিছু শিখতে হলে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে, অনেক কিছু শিখতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখেন এবার। আচ্ছা দেখেন এবার আমি আপনি 50টা ক্লাস করেন নিয়মিত, আমি এনশিওর করলাম যে আপনি 50টা ক্লাস করার পরে আপনাকে মানে আপনি দৌড়ের উপরে থাকবেন। মানে আপনার যে আগের যে একটা লক্ষ্য ছিল যে আমি হতে পারবো না বা আমাকে দিয়ে কিছু হবে না, যদি এরকম কারো যদি এরকম থাকে যে আমার তো লেখাপড়ার খুব খারাপ অবস্থা, আমি তো পারতেছি না, আমি তো আমার জীবনের সবচেয়ে খারাপ রেজাল্ট করতেছি, আমাকে দিয়ে কোনো কিচ্ছু হবে না, ভাই আপনাকে দিয়ে সবকিছু সম্ভব। ঠিক আছে, শুধু লেগে থাকেন, শুধু যদি লেগে থাকেন আর যদি প্র্যাকটিস করতে থাকেন নিয়মিত, আমি বললাম তো আপনি 50টা ক্লাস করার পরে আপনাকে খুঁজে পাওয়াটাই কঠিন হবে। আপনি কোথায় যাবেন সেটা আপনি নিজে বুঝতে পারতেছেন না। আর গভর্নমেন্ট থেকে তো আপনাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা দিবেই। আপনাদেরকে তো বললোই যে যদি এখান থেকে কেউ টপার হয় তাহলে আপনাদেরকে একটা ল্যাপটপ তো দিবেই, এটা তো দেয়, এলইডি তারা আপনাদেরকে ল্যাপটপ দিবে যদি কেউ টপার হতে পারে এখান থেকে। হয়তো দুই তিনজনকে দিতে পারে। আপনাদের এটা আপনাদের ইয়ার উপর, কাজের উপর নির্ভর করবে, আপনারা কি পরিমাণ ইনকাম করছেন। আপনাদের কিন্তু ইনকামের প্রুফ দেখাইতে হবে যে আমি এত ডলার ইনকাম করছি, এবং আপনাদের কিন্তু ইনকামটাই এনশিওর করবো আমরাই, আপনাদেরকে তো ইনকাম করবো আমরাই। ঠিক আছে, তো আপনারা লেগে থাকেন ভাই। এখান থেকে যদি আপনি চলে যান আপনি কিন্তু অনেক কিছু হারাই ফেলবেন, কেমন থাকবেন। কারণ এই যে করোনার এই যে সিচুয়েশনে আপনি যে এই কোর্সটা করতে আসছেন, অন্যরা কিন্তু এই কোর্সটা করার জন্য পাগল হয়ে আছে। ওরা কিন্তু সুযোগটা পায় না দেখে হয়তো মন খারাপ করে বসে আছে। ভাই আপনি কিন্তু এই জিনিসটা পেয়েছেন, এই সুযোগটা কিন্তু আপনি পেয়েছেন, এই সুযোগটা আপনি কাজে লাগান। ঠিক আছে, আপনি যদি কাজে না লাগাতে পারেন এটা কিন্তু আপনার ব্যর্থতা। সরকার কিন্তু আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করতেছে। আর এখন যে সিচুয়েশন, চাকরি পাওয়াটা, চাকরি পরীক্ষা তো হওয়ার কথা দূরে থাক, পরীক্ষা দেওয়ার পরে দেখা যায় যে 1 বছর 2 বছর ওয়েট করতে হয়। তো বয়স তো আর থেমে থাকে না ভাই। 30 বছর পরে দেখা যাবে যে আপনার মানে 30 বছর পর্যন্ত সরকারি চাকরি বয়স, তারপরে আপনি যদি চাকরি না পান তাহলে তো বেকার হয়ে বসে থাকতে হবে। কিন্তু আপনি যদি নিজের কেরিয়ারটাকে এখান থেকে যদি ঠিক করতে চান তাহলে এই যে টেকনোলজি যে শিক্ষাটা, এটা কোনো বিকল্প নেই। আপনাকে ভাই এইটা খুব ভালোভাবে আয়ত্ত করে নেন, তাহলে দেখবেন যে আপনি নিজের কেরিয়ার তো ডেভেলপ করতে পারবেন, পাশাপাশি আপনার ফ্যামিলিকে সব ধরনের সাপোর্ট দিতে পারবেন, এটা আমি আশা করি। তো আপনারা চেষ্টা করবেন যে আমি যে কাজগুলো দিব এবং যে যে কোর্সগুলো করাবো
এগুলো যাতে খুব ভালোভাবে আয়ত্ত করা যায় এবং রেগুলার যাতে ক্লাসে অ্যাটেন্ড করা যায়। ঠিক আছে? তো আমি আপনাদেরকে ফার্স্টে যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে ওয়েবসাইট ডিরেক্টরি কিভাবে তৈরি করে। তো আমরা তো পারি অলরেডি ওয়েবসাইট ডিরেক্টরি কিভাবে তৈরি করি। কারোর কোনো প্রবলেম আছে এখনো এই কাজগুলাতে, ছোট ছোট যে কাজগুলা ওগুলোতে কারোর কোনো প্রবলেম হয় এখনো? তোমরা স্যার যে ফাইলটা ক্রিয়েট করা, জি জি, এই যে ফোল্ডার ক্রিয়েট করা, ফাইল ক্রিয়েট করা, এগুলো তো আমরা পারি, তাই না? জি স্যার। আচ্ছা, আমাদেরকে কি করতে হবে আমি আরেকবার রিভিউ করি আমাদের কি কি টপিক ছিল। প্রথমে ছিল ওয়েবসাইট ডিরেক্টরি। ওয়েবসাইট ডিরেক্টরির মধ্যে আমরা কি করেছিলাম, একটা ফোল্ডার তৈরি করেছিলাম। ওই ফোল্ডারের নাম আমরা নিজের মধ্যে করে দিয়েছি, অথবা যে প্রজেক্টটা করবো আমাদের ক্লায়েন্ট, যদি ক্লায়েন্টের যে প্রজেক্ট ওই নাম অনুসারে একটা নাম দিলাম। মানে ক্লায়েন্টের যে সাইট, ক্লায়েন্ট কি ধরনের সাইট চায় ওই সাইট অনুসারে ওই প্রজেক্টে একটা নাম দিলাম, এটা হচ্ছে ডিরেক্টরি। আচ্ছা, তাহলে ওই ডিরেক্টরির ভিতরে আমরা কি করেছি, ফার্স্টে 4টা ফোল্ডার তৈরি করেছি। একটা হচ্ছে সিএসএস, ফন্টস, ইমেজেস, জেএস, 4টা ফোল্ডার। এবং একটা ফাইল তৈরি করেছিলাম, ফাইলটার নাম দিয়েছি index.html। ঠিক আছে? তারপর হচ্ছে আমরা নেট থেকে একটা এডিটর ইনস্টল করেছিলাম, সেটা ছিল নোটপ্যাড প্লাস প্লাস। তো নোটপ্যাড প্লাস প্লাসটা আমরা কিছু লিখেছিলাম, লেখার পরে আমরা আউটপুটটা লিখেছিলাম হচ্ছে কোনো একটা ব্রাউজারে। ডিফল্ট ব্রাউজার হিসেবে আমাদের ক্রোম সেট করা ছিল, আমরা ক্রোমে দেখতে দিয়েছিলাম। তো আপনাদের ডিফল্ট ব্রাউজার হিসেবে যেটা সেট করা আছে আপনারা ওইখানে দেখতে পারবেন, অথবা নিজেরা সেট করতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েব ফাইল ক্রিয়েট করা শিখলাম, HTML ফাইল শিখলাম। তারপরে আমরা শিখেছিলাম HTML এবং ট্যাগ, HTML এর ট্যাগ কিভাবে ইউজ করে। আমরা শিখেছিলাম বোল্ড ট্যাগ, কোনো একটা লেখাকে বোল্ড করতে হলে কোন ট্যাগ ইউজ করতে হয়, আন্ডারলাইন দেওয়ার জন্য, ইটালিক করার জন্য, কোনো লেখার মাঝখানে স্পেস দেওয়ার জন্য, মানে বিআর ট্যাগ ইউজ করেছিলাম অন্য একটা লেখাকে নিচে নিয়ে আসার জন্য, লাইন ব্রেক করার জন্য। আচ্ছা, স্ট্রং ট্যাগ ইউজ করেছিলাম হচ্ছে বোল্ড করার জন্য, ইএম ট্যাগ ইউজ করলাম হচ্ছে ইটালিক করার জন্য, ইনসার্ট ট্যাগ ইউজ করেছিলাম সেটা আপনারা জানেন, ডেল ট্যাগ ইউজ করেছিলাম, বিগ ট্যাগ ইউজ করেছিলাম, স্মল ট্যাগ ইউজ করেছিলাম, হেডিং ট্যাগ ছিল 6টা, H1 থেকে H6 পর্যন্ত, পি ট্যাগ ছিল প্যারাগ্রাফ দেওয়ার জন্য। তারপর আমরা শিখেছি হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ HTML। আচ্ছা, এটা ছিল আমাদের বেসিক স্ট্রাকচার অফ HTML। এখানে আমরা হচ্ছে স্ট্রাকচারটা তৈরি করেছিলাম। প্রথমে বলছিলাম যে ডক টাইপ HTML জিনিসটা কি। ডক টাইপ মিনস হচ্ছে ডকুমেন্ট টাইপ, HTMLটা হচ্ছে ডকুমেন্ট টাইপের HTML। তারপর হচ্ছে HTML দিয়ে শুরু, HTML দিয়ে শেষ, এর ভিতরে দুইটা পার্ট থাকবে, হেড এবং বডি। হেডের ভিতরে দুইটা পার্ট থাকে, মেটা আর হচ্ছে টাইটেল। ওকে, এখন বডির ভিতরে আমরা যা লিখবো ব্রাউজারে তার অনুরূপ ব্রাউজারে তার ইফেক্টটা শো করবে, এটা আমরা জানি। আচ্ছা, তারপর আমরা শিখেছি কিভাবে একটা ইমেজ দেয়। তারপর আমরা শিখেছি হচ্ছে কিভাবে এই ট্যাগ ইউজ করে কিভাবে লিঙ্ক তৈরি করে, এটা শিখেছিলাম। তারপর আমরা শিখেছি ইমেজের মধ্যে কিভাবে লিঙ্ক দেয়। তারপরে আমরা শিখেছি ইনপুট টাইপ, বিভিন্ন ধরনের ইনপুট ফিল্ডগুলা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখেছি। তো আমরা শিখেছি টাইপ হয় টেক্সট, পাসওয়ার্ড হতে পারে, ইমেল হতে পারে, ডেট হতে পারে, কালার হতে পারে, রেঞ্জ হতে পারে। ঠিক আছে? তারপরে হতে পারে সিলেক্ট অপশন শিখেছিলাম আমরা, সিলেক্ট দিয়ে অপশন দিয়ে কি হয় আমরা শিখেছিলাম। তারপরে হচ্ছে আমরা ফেসবুক পেজকে কিভাবে আমাদের ওয়েবসাইট দেখাতে পারি সেটা আমরা শিখেছিলাম। ফেসবুক গ্রুপকেও কিন্তু দেওয়া যায়, ফেসবুক লাইককেও দেওয়া যায়, ফেসবুক কমেন্টকেও দেওয়া যায়, প্লাগইন হিসেবে আমরা ইউজ করতে পারি এগুলা। তারপর আমরা শিখেছি কিভাবে একটা অডিও দেওয়া যায়, কিভাবে ভিডিও দেওয়া যায়, কিভাবে এমবেডেড ভিডিও দেওয়া যায়, মানে ইউটিউবের ভিডিও। তারপর হচ্ছে ফর্ম কিভাবে তৈরি করা যায়, আমরা প্র্যাকটিস করেছি। তারপর আমরা শিখেছি টেবিল কিভাবে ক্রিয়েট করা যায়। তারপর আমরা শিখলাম লিস্ট কিভাবে তৈরি করা যায়। এখন আমরা শিখলাম ব্লক ক্রিয়েট এবং কোটেশন। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা শিখেছি আইফ্রেম কিভাবে ইউজ করে। আইফ্রেমের কাজটাকে আমরা অলরেডি জেনে গেছি, কোন একটা ওয়েবসাইটকে আমাদের ওয়েবসাইটে দেখানো, সেটা হচ্ছে আইফ্রেম। তারপর হচ্ছে গুগল ম্যাপসকে কিভাবে আমরা দিতে পারি, কমেন্ট কিভাবে ইউজ করা যায় আমরা শিখেছি, ডিপ কেন ইউজ করা হয় সেটাও শিখলাম, HTML এন্টিটিস কেন ইউজ করা হয়, ব্লক লেভেল, ইনলাইন এলিমেন্টের মধ্যে পার্থক্যটা আমরা দেখলাম। তারপরে এখন যেটা করতেছি রিভিউ HTML। তাহলে বলেন এতটুকু পর্যন্ত যে কাজটা দেখলাম বা যে টপিকস নিয়ে আলোচনা করলাম, তো এই যে গত ক্লাস এবং আজকের ক্লাস এবং প্রথম ক্লাসে যা পড়িয়েছি তার মধ্যে কার কোথায় প্রবলেম, এখনো কিন্তু সময় আছে, আমার সাথে শেয়ার করতে পারেন, বলেন। ভাইয়া, জি, ওই যে আমরা যে সিলেক্ট ট্যাগটা ইউজ করে যে ডেট অফ বার্থ করা শিখলাম, জি, তো ওটার মধ্যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখছি আমি যে হচ্ছে বছরের যে ঘরটা হয় সেখানে মোটামুটি 50 বছর বা 100 বছরের মতো বছর চুজ করার সুযোগ থাকে। জি। তো এটা কি ম্যানুয়ালি কোডিং এর মধ্যে ওই 50-100 বছর ম্যানুয়ালি ইনপুট করতে হবে নাকি কোনো সিস্টেম আছে যাতে? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি আপনার কোশ্চেনটা।
অ্যাকচুয়ালি আমরা তো এখন স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করতেছি। স্ট্যাটিক, আমরা স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে পার্থক্য জানি, যেহেতু আমরা ইন্টারমিডিয়েট শেষ করে এসেছি। আচ্ছা, ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে সাধারণত আমরা এভাবে কোড লিখবো না, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের ইউজ করবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করবো। যেমন হতে পারে জাভা স্ক্রিপ্ট হতে পারে, অথবা জেকিউরি হতে পারে, অথবা পিএইচপি হতে পারে, অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতে পারে। তখন আমরা শিখবো হচ্ছে লুপ ইউজ করা শিখবো। তখন আমরা একটা লুপ চালাবো, যে 1971 থেকে সাপোজ 2020 পর্যন্ত একটা লুপ চালাবো। তো ওই লুপের মধ্যে যতগুলাই সংখ্যা থাকবে একটা করে বাড়াবো, 1971, 1972, 1973, এভাবে লুপটা ঘুরবে। আপনাকে সবগুলা ইনপুট দিতে হবে না, লুপটা জাস্ট ঘুরবে, ঘুরলে অটোমেটিক প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে? আপনারা সি প্রোগ্রামিং শিখেছেন হয়তো। সি প্রোগ্রামিং আপনাদের যারা ইন্টারমিডিয়েট পার করে এসেছেন, সি প্রোগ্রামিং ছিল আপনাদের টপিকসে। লুপ ছিল এখানে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ ছিল না? আসলে আমি তো 2010 এর ব্যাচ, 2012 এর ব্যাচ ইন্টারমিডিয়েট, তখন আমাদের আসলে আইসিটি সাবজেক্টটা ছিল। আচ্ছা, ঠিক আছে। আপনি 2012 এর ব্যাচ। আপনার নামটা কি? আশিস কর্মকার। আচ্ছা, তাহলে তো ভাই আপনি আমার ক্লাসমেট। আমি কিন্তু 2012 তে পাস করছি। জি, আপনাকে আমি গ্রুপে দেখেছি, আমাদের একটা গ্রুপ আছে 2010 আর 12। জি জি, ঠিক আছে, তাহলে আপনি আমার ক্লাসমেট যারা আছে। জি, ঠিক আছে। তো আমাদের ছিল না, হ্যাঁ আমাদের আইসিটি ছিল না, সেই কারণে আমরা আমি ভার্সিটিতে যাই পড়াশোনা করছি, যে লুপ টুপ এগুলো শিখেছি। এর আগে ওখানে শিখি নাই। সি প্রোগ্রামিং, জাভা টাভা এগুলো আমি ভার্সিটিতে ক্লাস করছি। তো যারা এখানে আইসিটি সিএসসি স্টুডেন্ট আছে তাদের তো এটা জানার কথা, যারা অলরেডি 1 বছর 2 বছর পার করে ফেলেছে তাদের তো এগুলা শেখার কথা। কেউ নাই এখানে আইসিটি সিএসসি স্টুডেন্ট? জি ভাই, কম্পিউটার ডিপ্লোমা করতেছি আর কি। তো আপনারা তো এগুলো শেখার কথা। আপনি কোন সেমিস্টার আছেন? 6 সেমিস্টার ভাই। আপনারা তো অলরেডি এগুলো জানার কথা। ঠিক আছে, লুপ সম্পর্কে অলরেডি পড়েছেন। তো আমরা যে এইগুলা যে আমরা এখন যে কোড করে করে লিখতেছি বা কিছু একটা, এগুলো আসলে ডাইনামিকলি আসবে। ঠিক আছে, আপনারা যখন ডাইনামিক ওয়েবসাইট তৈরি করবেন, এগুলো আসলে এভাবে কোড লিখবো না। এগুলো হচ্ছে আমরা তো স্ট্যাটিক ভাবে তৈরি করতেছি, স্ট্যাটিকে বসাই দিচ্ছি কোডটা, স্ট্যাটিকে লেখাটা বসাই দিচ্ছি। এগুলো আসবে ডাটাবেস থেকে, বা কিছু ডাটাবেস থেকে ডাটাগুলো আসবে। ঠিক আছে, এগুলা আমরা যখন পিএইচপি শিখবো না, আমাদের এখানে অনেকগুলা টার্ম আছে, যেমন এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে, জেকুয়ারি আছে, পিএইচপি আছে। পিএইচপি শেখার পরে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসে যাব। যখন পিএইচপি শিখবো তখন আমরা হালকা পাতলা ডাটাবেস নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তখন আমরা ডাটা ইয়াতে যাব, তারপর আমরা ওয়ার্ডপ্রেসে যাব। তো আপনি যদি এইচটিএমএল সিএসএস ফুল ভাবে পারেন, মানে আপনি যদি এই 10টা ক্লাস যদি মোটামুটি করতে পারেন ভালোভাবে, তাহলে আপনি নিজেকে একজন ওয়েবসাইট ডিজাইনার হিসেবে নিজেকে চিন্তা করতে পারবেন, বেশি না। আর যদি আপনি 10টা ক্লাস পর্যন্ত করতে পারেন, তাহলে আপনি নিজেকে একজন ওয়েব ডেভেলপার, ওয়েবসাইট ডিজাইনার হিসেবে নিজেকে চিন্তা করতে পারবেন। আর অ্যাডভান্স কে শিখতে হলে আপনাকে আরো অনেক কিছু জানতে হবে। আমরা আপনাকে হচ্ছে ডিজাইনের যতটুকু পার্ট আছে সব আপনাকে আমরা শিখিয়ে দিব। আপনি এখান থেকে একজন প্রফেশনাল ডিজাইনার হিসেবে নিজেকে চিন্তা করতে পারেন। আর এই কোর্সটা কিন্তু একদম ফ্রি। আপনি যদি কোথাও করতে চান, অনলাইনে করতে চান, তাহলে মিনিমাম আপনার 12 থেকে 15,000 টাকা লাগবে শুধুমাত্র ওয়েবসাইট ডিজাইন। ঠিক আছে, মিনিমাম। আর ওখানে তো মনে করেন যে এখানে লেংথি 4 ঘন্টা ক্লাস, ওখানে এত ঘন্টা ক্লাসও হবে না। আর ওখানে এত হাতে ধরে ধরে শিখাবেও না, আপনাদের তো প্র্যাকটিস করার টাইম দেই, তারপরে আপনাদের আউটপুটটা নেই কি হচ্ছে না হচ্ছে, ওখানে কিন্তু লেংথ এতটাই হবে না। আর এখানে কিন্তু সরকার কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে যে আপনাদেরকে দিয়ে অবশ্যই ইনকাম করাইতে হবে, না হলে কিন্তু এখানে যে কোর্সের যে প্রধান উদ্দেশ্য হচ্ছে লার্ন এবং আর্ন। তো আপনারা শিখলেন, এটার আউটপুটটা কি আসবে? আর্নিং। তো আর্ন না করতে পারলে কিন্তু সরকারের এখানে কোনো ইয়া থাকবে না, সরকারের কাছে জবাবদিহিতা দিতে হবে যে আপনাদেরকে দিয়ে আর্ন করাইছে কিনা। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু আমি মনে করি যে এই গভর্নমেন্টের কোর্সটা কিন্তু ওইটা থেকে আরো বেশি ইয়া। আচ্ছা ভাই, কেউ মনে হয় গান বা কিছু একটা প্লে করছেন? কার ডিভাইসে ভাই গান চলতেছে বা রিংটোন বাজতেছে নাকি? আচ্ছা, আপনারা দেখি মাঝে মাঝে ক্লাসে থাকে গান ছাড়ে দেন, কে করছে কাজটা আজকে? ভাইয়া ওই যে আসলে ম্যাচে থাকি তো, ও না, তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার মাইক্রোফোনটা অফ রাখতে পারেন। না হলে তো দেখা যাচ্ছে আপনি মাইক্রোফোনটা অফ রাখবেন। আপনার আশেপাশে এখন যদি কেউ যদি এখানে জয়েন করে থাকে, অন্য কেউ যদি জয়েন করে থাকে, আমাদের অফিসের লোক জয়েন করে, দাদা সরকারি কোনো কর্মকর্তা কিন্তু আপনাদের সাথে জয়েন করে শুনতে থাকবে, কোনো কথা বলবে না।
তখন কিন্তু বিপদে পড়বেন আপনারা এবং আমরা, আপনাদের কোর্স বাদ যাবে, আপনাদের কোর্স বাদ যাবে। তো আপনারা কি চান আপনারা এই কাজটা করবেন? শুনেন, আমি যদি না থাকি, আপনারা যদি কেউ জিজ্ঞাসা করে যে এখানে কেন ক্লাস হচ্ছে না, তখন বলবেন যে স্যার আমাদের ক্লাস প্র্যাকটিস করার জন্য টাইম দিয়েছে, ঠিক আছে? আর আপনারা নিজের মাঝে মাঝে নিজেরা ডিসকাস করবেন, আলোচনা করবেন, কারণ 4 ঘন্টা বকবক করা কিন্তু একটা মানুষের পক্ষে পসিবল না, সেটা আপনারা জানেন, সবাই জানি, ঠিক আছে? আমার একটু পরে আরেকটা ক্লাস আছে, 1টা 2টা থেকে 6টা পর্যন্ত। তখন একটা মানুষ যদি 8 ঘন্টা যদি অনবরত কথা বলতে থাকে, তো তার কেমন হবে আপনি বলে বুঝেন? তো আমি আপনাদেরকে মাঝে মাঝে ব্রেক দিব। তো আপনারা ভাববেন না যে স্যার আপনাদের আমাদের কথা ফাঁকি টাকি দেয়, আসলে ফাঁকি না। আপনি যখন ক্লাস নিবেন তখন আপনি বুঝতে পারবেন যে আপনার প্রেশারটা কেমন হয়, ঠিক আছে? এটা, আমরা তো মানুষ, আমরা তো আর রোবট না যে আমাদেরকে চার্জ দিব, ব্যাটারি লাগাইবো, আমরা কাজ করে যাই কেমন বলতো, ঠিক আছে? এই কোর্সটা এমনিতে হচ্ছে লেংথি, আবার দিচ্ছি 4 ঘন্টা। আচ্ছা দেখেন, আপনাদেরকে যেটা বলছিলাম আর কি, হ্যাঁ বলেন বলেন, শুনতেছি। জি আতিক ভাই, আপনি মনে কিছু বলতেছেন? জি, আপনাকে তো প্রথম দিকে আমি আপনাদেরকে মনে হয় শেয়ার করেছিলাম কোর্স আউটলাইন, আপনারা পাননি? মানে কোর্সের আউটলাইন আমি দেখাচ্ছি আপনাদেরকে, দ্বারা আচ্ছা আমি আপনাদেরকে দেখাচ্ছি কোর্স আউটলাইনটা। আপনি সেকেন্ড ক্লাস থেকে করতেছেন, আচ্ছা দেখি দ্বারা। আপনাদের গ্রুপে দিয়ে দিব আমি কোর্স আউটলাইনটা। আচ্ছা দেখেন, আমরা আপনাকে যে যে টপিকগুলো শেখাবো সেটা হচ্ছে HTML শেখাচ্ছি এখন। দেখা যায় স্ক্রিন? আচ্ছা, HTML শেখাচ্ছি। তো HTML অলরেডি এগুলো আমরা শিখে ফেলেছি। HTML ব্রাউজার, সিনট্যাক্স, হেড, বডি, বেসিক ট্যাগস, এলিমেন্ট, অ্যাট্রিবিউট, কমেন্টিং সব শিখে ফেলেছি কিন্তু আমরা। তারপর আমরা এই যে টেবিল, ফ্রম, আইপিএম, অডিও, ভিডিও সব এগুলো কিন্তু সব শেখা শেষ। তারপর হচ্ছে HTML দিয়ে আমরা একটা প্রজেক্ট তৈরি করবো, ওটা ছোটখাটো প্রজেক্ট, ঠিক আছে? অডিও, আইফ্রেম এর ভিডিও, এগুলো একটা প্রজেক্ট তৈরি করবো। এবং আপনাদেরকে আরেকটা প্রজেক্ট তৈরি করার জন্য আজকে একটা শেয়ার করা হবে, একটা ছবি শেয়ার করা হবে। এই প্রজেক্ট আপনারা তৈরি করবেন একটু পরে, সময় আছে আজকে না সময় বাসায় করবেন? আচ্ছা, সিএসএস, তারপর শিখবো হচ্ছে সিএসএস এর মধ্যে হচ্ছে আমরা এই পার্টগুলা কমপ্লিট করবো। তারপর হচ্ছে আপনার সিএসএস এর পরে আছে সিএসএস শিখবো, তারপর সিএসএস দিয়ে প্রজেক্ট করবো। জাভাস্ক্রিপ্ট শিখবো, জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রজেক্ট করবো। তারপর jQuery শিখবো, jQuery দিয়ে প্রজেক্ট করবো। তারপর বুটস্ট্র্যাপ শিখবো, বুটস্ট্র্যাপ শেখার পর হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে প্রজেক্ট করবো। পিএইচপি শিখবো, তারপর হচ্ছে MySQL শিখবো। MySQL শেখার পরে ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেস, তারপর ওয়ার্ডপ্রেসে শেষ, আর কিছু নেই, ঠিক আছে? HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, তারপর হচ্ছে আপনার PHP, তারপর হচ্ছে MySQL, তারপর হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস। অনেকগুলা কিন্তু টপিকস, ঠিক আছে? তো আপনি যদি বলেন যে আসলে এতগুলো টপিক কভার করা যাবে কিনা, ভাই সবই পসিবল, ঠিক আছে? আপনি 3 মাসে শেষ করতে পারবেন, 2 মাসে শেষ করতে পারবেন, সেটা আপনার কাছে। আপনি যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, আপনি 2 মাসেও পসিবল। তো আমরা আপনাকে 2 মাসে শেষ করাবো না, আপনাদের তো মিনিমাম 3 মাস লাগবে। 3 মাস হাতে রাখেন, যে 3 মাস আমাদের এই কোর্সটা কমপ্লিট করানো হবে 3 মাসের মধ্যে। তাহলে তো 50টা ক্লাস। আচ্ছা, টোটাল 50টা ক্লাস, এর মধ্যে হচ্ছে আপনার 10টা ক্লাস মেবি হচ্ছে আমাদের এই যে আর্নিং এর যে ব্যাপারটা উনি অ্যানসার করবেন। কিছু বলছেন ভাইয়া? এই স্লাইডটা আমাদের, জি এই স্লাইডটা হচ্ছে আপনাদেরকে গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, ঠিক আছে? গ্রুপে শেয়ার করে দেওয়া হবে, আপনারা এখান থেকে করতে পারবেন।
তাহলে বলেন, আপনাদের সাথে শেয়ার করেন আপনাদের মতামত কি, আপনারা মানে কে কি কি অবস্থায় আছেন, বেশি কি পেন মনে হচ্ছে এই কোর্সটা? না স্যার, ভালোই লাগতেছে। মানে আমার সাথে শেয়ার করেন, আমি তো আপনাদের বন্ধুর মতো, ঠিক আছে? আমি যেহেতু আশিক ভাইয়ের ক্লাসমেট, আশিস ভাই আপনি কিন্তু আমার ক্লাসমেট ভাই, আপনি কিন্তু আমাকে ফ্রেন্ড হিসেবে শেয়ার করতে পারেন, নো প্রবলেম। জি, আমি বা আপনি যেদিন থেকে ইন্ট্রোডিউস নিজেকে করতে সেদিন থেকে জানি আমি যে চেক করছি যে আমাদের মিউচুয়াল গ্রুপ আছে 2-3টা। জি তো ওর মধ্যে ওখান থেকে আপনাকে মানে তখন থেকে বুঝছি যে আপনি ক্লাসমেট আমার। তো যাই হোক, এই সেক্টরটা, এই প্ল্যাটফর্মটা আসলে ভিন্ন। ভিন্ন বলতে এটা বলতেছি যে আপনি ক্লাসমেট হইলেও আমি আপনাকে এখানে আপনি করেই বলবো, জি কেননা হাজার হোক আপনি শেখাচ্ছেন আমাদেরকে। জি জি, জি বলেন। তো ভালো লাগবে। দেখেন আপনারা হচ্ছেন গিয়া কই টাঙ্গাইল আর আমি হচ্ছে কই কুমিল্লার, আপনাদের সাথে যে আমাদের পরিচয়টা, যে একটা মানুষের সাথে একটা পরিচিতি কিভাবে হয় দেখেন। কারণ এই পৃথিবীতে কে কখন আল্লাহ মানে আল্লাহ আল্লাহ আমাদের কখন কি কোন অবস্থা রাখে আমরা তো আর ভালো করে জানি না, ঠিক আছে? এখন যে আমরা আমাদের সাথে পরিচয় হয়েছি, এটা আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এত দূরে থেকেও আমরা একসাথে ক্লাস করতেছি, একসাথে পরিচিত হইতেছি, এতগুলা স্টুডেন্ট আমার। আমরা যদি কখন বিপদে পড়ি একজনকে সাহায্য সহযোগিতা করতে পারবো, ঠিক আছে? মানুষের সান্নিধ্যে থাকলে অনেক কিছু শিখা যায়। যেমন আমি আপনাদের কাছে অনেক কিছু শিখতেছি। যেমন টাঙ্গাইল যদি কখনো যাওয়া হয় আপনাদের সাথে হয়তো দেখাও করতে পারি, বা আপনারা যদি কোনো, জি আপনারা, হ্যাঁ আপনারা যদি কখনো কুমিল্লা আসেন, কুমিল্লার অনেক বিখ্যাত জায়গা আছে, আপনারা আমার এলাকায় এসে বেড়াতে পারবেন, থাকতে পারবেন, ঘুরতে পারবেন। এই যে একটা যে এনভায়রনমেন্ট তৈরি করছে, ঠিক আছে, এটা আসলে মানে অনেক বড় কিছু আমি মনে করি। এটাও অনেক শিক্ষা, আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা, আপনাদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করা, এটা আসলে খুব অনেক বড় কিছু আমি মনে করি আমার জন্য, আমার লাইফের একটা বড় অনেক, মানে এখান থেকে আপনাদের কাছ থেকে অনেক শিখতে পারবো আসলে, ঠিক আছে? আমার অনেক কিছু শিখার আছে আপনাদের কাছ থেকে, ঠিক আছে? তো যেমন আপনাদেরকে যদি পড়াই, আমি আমি যদি একটা দেখাই যে আমি যে জিনিসটা আগে পারতাম না, বুঝতাম না, ওইটা হয়তো আমার কাভার হয়ে যাবে আপনাদেরকে যদি আমি দেখাই এটা। আর আপনাদেরকে যদি আমি কিছু শিখাতে পারি, সেটা হচ্ছে আমার জন্য অনেক বড় পাওয়া, যে আমি আপনাদের কিছু শিখাতে পারছি। টাঙ্গাইলের অনেক আমার স্টুডেন্ট ছিল, তাদেরকে আমি কিছু দিতে পারছি। তো আমি চাই আমার এই যে আমার শিক্ষাটা, আমি যেটা শিখছি সারা বাংলাদেশে এভাবে, সারা বাংলাদেশের মানুষকে এভাবে ছড়িয়ে দিতে পারি। যেমন এর আগে আমি ক্লাস নিয়েছি হচ্ছে ইয়াতে, ঢাকাতে একটা ইয়াতে ট্রেনিং সেন্টারে ক্লাস নিয়েছি, তারপর হচ্ছে আপনি কুমিল্লা দাউদকান্দিতে এখানে একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে 6 মাসের মধ্যে ট্রেনিং করিয়েছি। তো ওখানেও আমার অনেক স্টুডেন্ট আছে অলরেডি, ওরা আমাকে নক দেয়, স্যার আমরা তো আজকে আমি আজকে স্যার এই কাজটা করেছি, এত ডলার আমাকে পে করেছে, স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক শিখেছি। তো এক সময় দেখা যাবে আপনারাও আমাকে নক করবেন, স্যার আপনার কাছ থেকে অনেক শিখেছি, তখন আমার ভালো লাগবে বিষয়টা, ঠিক আছে? আপনার যদি কিছু দিতে পারি আসলে আমার অনেক ভালো লাগবে, যে আপনাদেরকে আপনাদের নিজেদের কেরিয়ারটা আমি হয়তো কিছুটা হলেও সলভ করতে পেরেছি এবং ডেভেলপ করতে পেরেছি। এটা আসলে আমার কাছ থেকে এর চেয়ে বড় কিছু নাই আর লাইফে। শিখানোর চাই, মনে করি যে শিক্ষকতা হচ্ছে সবচেয়ে সম্মানিত পেশা আমার কাছে মনে হয় যেটা, ঠিক আছে? আমি যদি কিছু নিজে শিখি এবং অন্যকে যদি শিখাতে পারি, তাহলে অনেক বড় কিছু আমার কাছে মনে হয়। তো আপনারা চেষ্টা করবেন, নিজে শিখবেন এবং অন্যকে এই জিনিসটা শেখানোর চেষ্টা করবেন, তাহলে হবে কি আপনার মধ্যে যে শিক্ষাটা আছে, বা আপনি যেটা আগে পারতেন না, ওইটা আসলে আরো অনেক ভালোভাবে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? আপনারা হেল্প করবেন, যে আপনারা যদি কোনো ফ্রেন্ড যদি যে কোনো বিষয়, আপনার পড়াশোনা হতে পারে অথবা এই ওয়েব ডেভেলপমেন্টেরও কাজেও লাগতে পারে, যে কোনো কিছুতে যদি হেল্পের প্রয়োজনে আপনি হেল্প করবেন, হেল্প করলে আপনার নিজের কাছে ভালো লাগবে যে আমি ওকে একটা বিষয়ে হেল্প করতে পেরেছি, ঠিক আছে? হয়তো আপনি আবার কোন একটা বিপদে পড়বেন, ও আপনাকে হেল্প করবে। আচ্ছা, এক ভাই প্রশ্ন করেছে যে সবগুলা ক্লাস কি আমি নিব কিনা? সবগুলা ক্লাস আমি নিব না, আপনাদের আরেকজন মেন্টর আছে, উনি হচ্ছে জাহানারা বিদি আপু, উনি আপনাদের হচ্ছে
আমি তো নিব হচ্ছে আপনাদেরকে ওয়েবসাইট ডিজাইনের যতটুকু ক্লাস আছে 40টা ক্লাসের মধ্যে কমপ্লিট করে দিব, মানে এই কোর্সের মধ্যে যা যা শেখানো দরকার। আর আরেকটা আপু হচ্ছে মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, কিভাবে বায়ারকে রিকোয়েস্ট করতে হয়, কিভাবে আর্নিং এর যে ব্যাপারটা, উনি হচ্ছে এই ব্যাপারটা দেখবেন আপনারা। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদের কোর্স রিলেটেড যা যা টপিকস আছে ওইগুলা কভার করব, এবং কিভাবে বায়ারের কাজটা কমপ্লিট করতে হয় ওইগুলো শিখাই দেব। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? জি স্যার। আরেকজন আপু আছে আপনাদের সাথে হয়তো পরিচিত হয়েছিল, জাহানারা বিতি আপু, উনি আপনাদেরকে আর্নিং এর ব্যাপারটা দেখবেন। হ্যাঁ, আর্নিং শিখবে আরেকজন, আমি শুধু লার্নিং। ঠিক আছে, বুঝতে পারছি। জি জি। তো তো আপনাদের সাথে পরিচয় হয়ে ভালো লাগলো, আপনারা অনেকেই ভালো রেসপন্স করেন এবং দেখলাম যে অনেক হোমওয়ার্ক গুলো কমপ্লিট করেন। তো একভাবে আপনারা নিয়মিত করার চেষ্টা করবেন, নিয়মিত করলে আপনাদের জন্যই ভালো হবে। ঠিক আছে, তো এখন আপনারা এখন নামাজ পড়বেন, নামাজ পড়ে খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, তারপরে বিকালবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যার সময় আবার ল্যাপটপটা নিয়ে বসেন। ঠিক আছে, জি স্যার। ল্যাপটপটা নিয়ে যা যা করিয়েছে এগুলো প্র্যাকটিস করতে হবে, জি স্যার। প্র্যাকটিস না করলে কিন্তু আপনি পারবেন না। এই যে কাজগুলো এগুলো হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনি এখান থেকে আহ, কিছু পাবেন। ঠিক আছে, না হলে কিন্তু আপনি ভুলে যাবেন। এই যে ট্যাগগুলা কিন্তু আবার আসবে ঘুরে ফিরে, আমি কিন্তু আবার নেক্সট ক্লাসে এগুলাই আলোচনা করবো। তখন আপনার ভিতরে এগুলা একসময় দেখা যাবে যে একদম ফেভিকলের মতো আটকা যাবে, যে এগুলো বলবেন না কখনো আর। ঠিক আছে, খুব সিম্পল কাজ। তো মজা করে শিখবেন, মজা করে বুঝবেন, এত বেশি পেন নেওয়ার দরকার নাই। পেন বেশি নিলে কিন্তু পারবেন না, এটা মাথায় রাখবেন। বেশি পেন নিয়েন না যে আমি 1-2 দিনে হয়ে যাব ডিজাইনার। ভাই 1-2 দিনে আপনি কখনো হইতে পারবেন না। ঠিক আছে, আপনাকে সময় দিতে হবে, আপনাকে জিনিসটা ভালো করে আয়ত্তে নিতে হবে, তারপরে আপনি ডিজাইনার হবেন। ডিজাইনার হওয়ার পরে আপনি মার্কেট প্লেস কাজ পাবেন। এর আগে কিন্তু আপনি যদি না আমি এখনই মার্কেট প্লেস কাজ করেই ফেলবো, ভাই এটা কখনো সম্ভব না। ঠিক আছে, আপনাকে এখানে ধৈর্য ধরে থাকতে হবে, ধৈর্য ধরে ক্লাস করতে হবে। জি, আরে বলেন।